উমায়ের চোখে মুখে অদম্য তাড়া। গাড়িটি যেন তার মনের ভেতরের অস্থিরতাকেই প্রকাশ করেছে। দ্রুত গতিতে ছুটে চলতে লাগলো রাস্তা জুড়ে। ইচ্ছে তো করছে উড়ে যাওয়ার, কিন্তু তা তো সম্ভব নয়। বাস্তবে গাড়ির চাকার উপরই ভরসা করতে হচ্ছে। রাস্তার চারিপাশে মানুষজনের বিস্মিত দৃষ্টিগুলো তার কাছে অর্থহীন। তাদের দেখার সময়ও বা ইচ্ছা কোনোটাই নেই। তার মাথায় এখন একটাই চিন্তা, সে যেন কোনোভাবেই হাতছাড়া না হয়। বাম হাত দিয়ে স্টিয়ারিং শক্ত করে চেপে ধরে ঘোরাতে থাকলো আর ডান হাত দিয়ে ল্যাথের কাছে কল দিল। ল্যাথ সাথে সাথে কল রিসিভ করলো। উমায়ের কঠোর স্বরে বলল, ওইদিকে কি অবস্থা? তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না ভাই। তনি যেন জঙ্গল থেকে কোনোভাবে বের না হতে পারে। আমি শীঘ্র ক্ল্যান্ডেস্টাইন হ্যাভেনে আসছে। বলে কল কেটে দিল উমায়ের। গাড়ির স্পিড আরও বাড়িয়ে সামনে এগিয়ে চলল। রাস্তার দুই ধারে দৃশ্য গতি অনুযায়ী দ্রুত পেছনে সরে যাচ্ছে। হঠাৎ কয়েক কিলোমিটার অতিক্রম করার পর সামনে পুলিশের ব্যারিকেড দেখা গেল। এক নজর দেখেই বোঝা গেল গাড়ি চেক চলছে। একজন কনস্টেবল একটা গাড়ি চেক করছিল। তার পাশে দাঁড়িয়েছিলেন ওসি বুরহান আহমেদ। দৃঢ় চেহারা আর তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে আশপাশ নজর রাখছিলেন তিনি। হঠাৎ দূর থেকে দ্রুত গতিতে আসতে থাকা একটা গাড়ি তার নজর কাড়ে। বুরহান আহমেদ ভ্রু কুচকে চোখ ছোট করে গাড়ির নাম্বার প্লেটটা দেখার চেষ্টা করলেন। কিছু মুহূর্তের মধ্যে তার মুখে এক অদ্ভুত পরিবর্তন দেখা গেল। কপালের ভাঁজ মিলিয়ে গিয়ে মুখটা গম্ভীর হয়ে উঠল। বাঁশিটা হাতে তুলে নিয়ে তিনি দ্রুত একটানা ফু দিলেন। সামনে জমে থাকা গাড়িগুলোকে হাতের ইশারায় সরে যাওয়ার সংকেত দিলেন। নির্দেশ পেয়ে সেখানে থাকা দুই কনস্টেবল তৎক্ষণাৎ ব্রিগেড সরিয়ে রাস্তা পরিষ্কার করে দিল। উমার চোখে মুখে কোনো ভাবান্তর নেই। গাড়ি একই গতিতে ছুটে গেল ব্যারিকেড পেরিয়ে। পুলিশের কেউ কিছু বলল না, কেউ বাধাও দিল না। সবাই এক পাশে সরে দাঁড়িয়ে গাড়িটা যাওয়ার পথ করে দিল। উমার 4 ঘন্টার পথ 2 ঘন্টার মধ্যে ব্যতিক্রম করে ক্ল্যান্ডেস্টাইন হ্যাভেনে পৌঁছালো। সে জঙ্গলের মধ্যে গাড়ি থামিয়ে গাড়ির ডোর খুলে বেরিয়ে পড়ল। ল্যাথ আর সিকিউরিটি গার্ডরা হয়তো তার আশেপাশেই ছিল। তার গাড়ির শব্দ পেতে দ্রুত পায়ে তার কাছে হাজির হলো। এটা দেখে উমার যেন আরও রেগে গেল। প্রত্যেককে জ্যান্ত ভিকর খাবার করব। এখানে রূপ দেখাতে এসছে সব বোকাচোদার দল। তার চোখ দুটো জল করছিল ক্রোধে। উমার একটু থেমে আবার হিসহিসিয়ে বলতে থাকলো, সবাই আমার চোখের সামনে থেকে সরে যা। জঙ্গলের প্রতিটি কোণ চষে ফেলবে। তাকে যেভাবেই হোক খুঁজে বের কর। মনে রাখিস, সে যদি এখান থেকে বের হতে পারে আমি কাউকে আস্ত রাখবো না। মাইন্ডেড। তার গলার আওয়াজ ছিল বজ্রের মতো ভারী, যেন পুরো জঙ্গল কেঁপে উঠল। কথাগুলো যেন জ্বলন্ত আঙ্গারের মতো আছড়ে পড়ল সবার মনে। কারো সাহস হলো না কিছু বলার। তার কথা শেষ হতে না হতেই সকলে দ্রুত পায়ে প্রস্থান করল। সবাই ছত্রভঙ্গ হয়ে পড়ল। দ্রুত পায়ে জঙ্গলের গভীরে ছুটে গেল। কেউ ডান দিকে, কেউ বা বাঁ দিকে, কেউ বা সামনে। ল্যাথ উমায়ের সাথেই থাকলো। গম্ভীর জঙ্গলের অন্ধকারে রাতের নীরবতা যেন আরো ভারী হয়ে উঠল। তাদের শুকনো পাতার উপর হাঁটার মর্মর শব্দ ছাড়া অন্য কোনো শব্দ পেল না। কিন্তু কেউ তটানির কোনো খোঁজই পেল না। উমায়ের আর ল্যাথও আলাদা হয়ে গেল। উমায়েরও মন বলছে তটানি জঙ্গল থেকে বের হয়ে গিয়েছে। সে আর দেরি না করে সোজা পিচ ঢালা রাস্তায় চলে আসলো। তীক্ষ্ণ দৃষ্টিতে চারিদিকে নজর বুলিয়ে নিল। তারপর কিছু দূর আসতেই রাস্তার পাশে জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে থাকা কাঁটাযুক্ত গাছের দিকে নজর পড়ল। সেখানে একটি ওড়নার ছেঁড়া টুকরো বেঁধে আছে। গাছটির কাছে যেয়ে সেটা হাতে নিয়ে দেখল। এটা যে তটানির গায়ের ওড়না ছিঁড়ে যাওয়ার টুকরো, তা চিনতে তার একটুও দেরি হলো না। তার মনে হলো তটানি যখন জঙ্গলের মধ্যে থেকে তাড়াহুড়ো করে দৌড়ে রাস্তায় আসতে চায়, তখনই এই গাছের কাঁটার সাথে লেগে এই অংশটুকু ছিঁড়ে গিয়েছে। উমর এটা দেখে আরও অস্থির হয়ে পড়ল। দ্রুত রাস্তার দিকে নজর রেখে আরও কিছু দূর এগিয়ে সে হঠাৎ রাস্তার উপর লাল রঙের দাগ দেখতে পেল। রক্তের দাগ দেখে উমায়ের পা যেন থমকে গেল। বুকের ভেতরটা মুহূর্তেই ভারী হয়ে উঠল। তার সমস্ত ইন্দ্রিয় তীক্ষ্ণ হয়ে উঠল। শিরা উপশিরায় যেন উত্তেজনার ঝড় বয়ে গেল। সে ধীরে ধীরে হাঁটু গেড়ে রক্তের পাশে বসে পড়ল। কাঁপা কাঁপা হাতে রক্তের স্পর্শও করল। উষ্ণতা যেন তার আঙ্গুলে ভেদ করে শরীরে ছড়িয়ে পড়ল। একদম তাজা রক্ত। তার সারা শরীর শীতল শিহরণে কেঁপে উঠল। মাথা নিচু করে নিঃশব্দে ফিসফিসিয়ে বলল, টনি। তার গলার স্বরে যেন মিশিয়ে ছিল কষ্ট আর শঙ্কা। কিছুক্ষণ সেই রক্তের দিকে ফ্যাল করে তাকিয়ে থাকার পর তার দু হাতে রক্তের উপর রাখল। এবার তার চোখ ফুটে উঠল এক অদম্য দৃঢ়তা। মাথা উঁচু করে সে কঠোর স্বরে বলে উঠল, আমি জানি তুই ঠিক আছিস, কিন্তু তুই পালিয়ে গিয়ে ভয়ঙ্কর ভুল করে ফেলেছিস। তার কণ্ঠস্বর ক্রমশ গাঢ় হয়ে উঠল। চোখে আগুন জ্বলতে শুরু করল। আমি তোর কোনো ক্ষতি করব না। তোর জন্য পৃথিবীর শেষ প্রান্ত আমি যেতে পারি,
কিন্তু সে থেমে গেল এক মুহূর্তের জন্য, যেন কথাগুলো তার ভেতরের শিখা আর প্রজ্বলিত করল। তোরই পালিয়ে যাওয়া যে সাহায্য করেছে তাকে এর জন্য চরম মূল্য দিতে হবে, চরম মূল্য। তার শেষের বলা কথা যেন বজ্রপাতের মতো প্রতিধ্বনিত হলো রাস্তার পাশের জঙ্গল হতে। রক্তমাখা হাত মুঠো করে সে উঠে দাঁড়ালো, তার মুখে এক আশ্চর্য অঙ্গীকারের অভিব্যক্তি। পরিস্থিতি যতই জটিল হোক না কেন সে তটিনীকে খুঁজে বের করবেই। ল্যাথ আর সিকিউরিটি গার্ডগুলো দ্রুত পায়ে উমাইরের কাছে উপস্থিত হলো। ল্যাথ উমাইরের কাছে যেয়ে দাঁড়ালো, তার নজর হঠাৎ রাস্তার উপরে পড়ে থাকা রক্তের উপর পড়ল। তার উজ্জ্বল ফর্সা চেহারায় আতঙ্কে লাল হয়ে পড়ল, সাথে উমাইরের দিকে ওই দৃঢ় চোয়ালের দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলল, ভাই, ভাবির কিছু হয়? টনি ঠিক আছে? ল্যাথ অস্পষ্ট স্বরে কথাটা শেষ না হতেই উমায়ের দৃঢ় বিশ্বাস নিয়ে কঠোর স্বরে বলা এমন কথায় ল্যাথ হতবাক হয়ে পড়ল। সে কি করে জানলো যে তটানি ঠিক আছে? কিন্তু তার এটা প্রশ্ন করতে হলো না, তার আগেই উমায়ের বলল, সে এত তাড়াতাড়ি মরবে না। মরলে তার সাথে আমার সমস্ত গল্প শেষ হয়ে যেত। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টি হারিয়ে যেত। সে তো আর সাধারণ কেউ নয়, তার মধ্যে বিশেষ কিছু আছে যা তাকে সব বাধা পেরিয়ে দাঁড়িয়ে থাকতে শেখায়। এই সামান্য অ্যাক্সিডেন্ট কিছু করতে পারবে না তার। অনেক বাধা, অনেক বিপদ তাকে থামাতে পারেনি। সে কখনো হাল ছাড়ে না, কখনো ভেঙে পড়ে না। এই মুহূর্তে তার মধ্যে লুকিয়ে থাকা এই শক্তি আমাকে বিশ্বাস দেয়। আমার গল্প শেষ কদ্দূর জানি না, তবে আমি জানি তার গল্প এখানে শেষ হবে না। উমাইরের কণ্ঠে ভরসার অদম্য আত্মবিশ্বাস যেন চারিপাশের বাতাসে প্রতিধ্বনিত হলো। তার কালো মনির গভীর চোখে ছিল অদ্ভুত এক দীপ্তি। ল্যাথ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, যেন উমাইরের এই কঠোর অথচ নিঃশব্দে উচ্চারণে কোনো জাদু লুকিয়ে আছে। এক মুহূর্তে তার সব সংশয় মিলিয়ে গেল। সেদিন ওই সিকিউরিটি গার্ডের মারার পর 1 মাস পেরিয়ে গিয়েছে। এই 1 মাস উমায়ের ক্ল্যান্ডেস্টাইন হ্যাভেনেই ছিল। যদি অফিসে অতি জরুরি ভিত্তিতে যাওয়ার প্রয়োজন পড়তো তবেই সে যেত, কিন্তু দ্রুত সেই কাজ সেরে আবার ক্ল্যান্ডেস্টাইন হ্যাভেনে ফেরত চলে আসতো। বাকি কাজগুলো নাভিদ দেখাশোনা করত, আর কোনো ফাইল সই করার প্রয়োজন পড়লে ল্যাব তার কাছে এনে দিলে সে সই করে দিত। কোনো মিটিং অ্যাটেন্ড করতে হলেও ল্যাপটপে অনলাইনের মাধ্যমে করত। এর মধ্যে তার আর তটিনীর মাঝে কোনো ঝামেলা হয়নি। তটিনী এই 1 মাস তার সামনেই তেমন থাকেনি, সবসময় দূরে দূরে থেকেছে। কখনো বই পড়ে তো কখনো কোকোর সাথে কথা বলেই তার সময় দিন কেটেছে। কিন্তু সে বারান্দায় বা সোফায় রাত্রে ঘুমিয়ে পড়লে উমায়ের তাকে সযত্নে পালঙ্কে এনে শুইয়ে দিয়েছে। তটানী প্রথমে এটা তার ঘুমের ঘোরে করে মনে করলেও পরে বুঝতে পারে যে উমায়ের তাকে নিয়ে আসে, কিন্তু সে এই নিয়ে তাকে কোনো প্রশ্ন বা বিরোধ করেনি। কোকোর সাথে এই 1 মাস তটানী বেশ ভাব হয়ে গিয়েছিল, আর কোকো কথাও বলতে পারে। তটানীকে টনি বলে ডাকে। তারা আরো কত কথা বলে। মাঝে মধ্যে তো বারান্দা থেকে চাপা হাসির শব্দ পেত উমায়ের রুম থেকে। এই জন্য তো কোকোর প্রতি তার ক্রোধ কম না। তটানী তার সামনে কেন হাসবে? কই, সে এত ভালো ব্যবহার করে তার সাথে, তাও তো একটু মিষ্টি মুখে কথা বলে না। যখন বলে তখন তো মনে হয় তার ব্ল্যাক কারি নেই। তটানির এত সুন্দর করলার রসের মতো কথা শুনে অকারণে টাকা খরচ করে ব্ল্যাক কফি খাওয়ার কি প্রয়োজন? তার কথা শুনলেই হবে। কয়েকদিন আগে উমাইর রুমে বসে ল্যাপটপে প্রজেক্টের কাজ করছিল। এমন সময় কোকোর সাথে তটানির কথা বলা আর চাপা হাসি কানে আসতেই তার মেজাজ বিগড়ে যায়। সে যখন তার ক্রোধ আর সহ্য করতে না পারে তখন কোকোকে মেরে ফেলতে গিয়েছিল। তখনই তটানি চুপচাপ দ্রুত পায়ে রুমে চলে এসে তার ল্যাপটপ এমনভাবে ভাঙে যে তা 1000 টুকরো হয়ে যায়। এই জন্য উমাইরকে প্রায় কয়েক কোটি টাকার লোকসান গুনতে হয়, কারণ সেই মুহূর্তে যে সে ল্যাপটপে প্রজেক্টের কাজ করতে করতে উঠে গিয়েছিল। কিন্তু এতে সে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া তটানিকে কিছুই বলে না। আর তটানি তো তার মাথায় বাঁশ ভেঙে আবার কোকোর সাথে ব্যস্ত হয়ে পড়ে। আজ বিকেলে উমায়ের যখন রুমে বসে নাভিদের পাঠানো ইমেল চেক করছিল, তখনই ডক্টর আতহার চৌধুরী তাকে কল দিয়ে জানায় যে ওমরান মাহমুদের জ্ঞান ফিরেছে। আর এটা জানার সাথে সাথে সে আমি এখনই আসছি বলে কল কেটে উঠে দাঁড়ায়। বারান্দায় যেয়ে তটানির কিছু বুঝে ওঠার আগে তাকে শক্ত করে জড়িয়ে ধরে কয়েক সেকেন্ড। তারপর তাকে কিছু না বলে ওই অবস্থায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তার দাদুর কাছে যাওয়ার উদ্দেশ্যে। রুমের কোণে এক নিস্তব্ধ পরিবেশে পালঙ্কের উপর অজ্ঞান হয়ে পড়ে আছে একটি ছিমছাম গরনের মেয়ে। তার গায়ে পোশাক পরিবর্তন করা হয়েছে আর মাথায় সাদা ব্যান্ডেজ জড়ানো। তার পাশে এক যুবতী মহিলা ডাক্তার গম্ভীরভাবে চেক আপ করছে, যার চোখে এক ধরনের উদ্বেগের ছাপ। তার কাজ শেষ করে স্টেথোস্কোপটি মাথা থেকে বের করে সেটি জড়িয়ে রাখে। মহিলা ডাক্তারটি মেয়েটিকে
মেয়েটির দিকে থেকে নজর সরিয়ে নিল। তারপর ভ্রু কুঁচকিয়ে পাশে চিন্তিত মুখে বসে থাকা ছেলেটির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, মেয়েটার জামা চেঞ্জ করতে গিয়ে শরীরে অনেক ক্ষত চিহ্ন দেখেছি। মনে হচ্ছে কেউ তাকে বেল্ট দিয়ে মেরেছে। ছেড়ে গেলেও কিছু আঘাত গভীর হওয়াটা স্পষ্ট হয়ে আছে। এই কথাগুলির পর শ্যামবর্ণ পুরুষটি যেন আরও চমকে উঠল। তার চোখে যেন বিশ্বাসের অভাব। মেয়েটির মুখ দেখে তার মন ভারাক্রান্ত হয়ে উঠল। সে চুপচাপ তাকিয়ে রইল, যেন বিশ্বাসই করতে পারছে না যে এমন নিষ্পাপ মেয়েটি কোথাও অমানবিক নির্যাতনের শিকার হয়েছে। ভাবতে থাকে কে এমন নিষ্ঠুরতার পরিচয় দিল এই নিষ্পাপ মেয়েটির উপর। তবে তার চিন্তা ভেঙে মহিলা ডাক্তার ছেলেটিকে প্রশ্ন করল। কোথায় পেয়েছিস মেয়েটাকে? ছেলেটি এক ঝলক চোখ তুলে মেয়েটির দিকে তাকালো, তারপর বলল, জঙ্গলের মধ্য থেকে ছুটে এসে আমার গাড়ির সামনে পড়ে। আমার হৃদয় ছিল এক গহীন অরণ্যের নিস্তব্ধতায়। তুমিময় স্রোত এসে ছুঁয়ে দিল আমার নির্বাক হৃদয়। তুমি ছিল অস্থির, বই গেলে দূরে। তোমার স্মৃতি স্রোত রইল, কিন্তু তুমি রইলে না। তোমার চলে যাওয়া হৃদয় অরণ্যে নিঃস্ব হলো সব। ধূসর প্রান্তে এখন নীরব ব্যথায় ভরা। শুকিয়ে গেল আমার হৃদয় তোমার অভাব। তবু তোমার স্মৃতির ঢেউ এখনো বাজে হৃদয়ের গভীরে। তোমার অস্তিত্বের তীব্রতা আজও জাগে ব্যথা। তুমি ময় তটিন হয়ে এসো আরও একবার। হৃদয় অরণ্যে তোমার স্রোতে ভাসুক আমার সমস্ত দুঃখের ভার। তুমি ময় তটিনীতে ফিরে আসুক জীবনের নবস্রোত। আবার ভরে উঠে গে শূন্য হৃদয় অরণ্যের প্রান্তর। কারণে হৃদয় অরণ্যের চেয়ে শুধু তটিনী। উমায়ের কথাটুকু বলে তার বাম হাতের 2 আঙ্গুলের ফাঁকে জ্বলন্ত ট্রেজার সিগারেটটা তার বলিষ্ঠ 2 ঠোঁটের মাঝে দিল। তার পেছনে দাঁড়িয়ে থাকা রোলস রয়েস গাড়িটিতে হেলান দিয়ে অভ্যস্ত ভঙ্গিতে 2 আঙ্গুল দিয়ে সিগারেটটির ঠোঁট থেকে সরিয়ে আকাশে মিটমিট করে জ্বলতে থাকা তারার দিকে তাকিয়ে গভীর একটা ধোঁয়া ছেড়ে দিল। ধোঁয়া বাতাসে মিশে যাওয়ার আগে সিগারেটটি আবার ঠোঁটের মাঝে তুলে নিল সে। তার চোখে মুখে যেন ক্লান্তির ছাপ, কিন্তু তার তীক্ষ্ণ দৃষ্টি, তার অভ্যস্ত অভিজাত ভঙ্গিমায় এক ধরনের দৃঢ়তা। তার আগে থেকে সিগারেট খাওয়ার অভ্যাস থাকলেও এই কয়দিনে তা যেন বেশি বৃদ্ধি পেয়েছে। উমায়ের চাঁদের মলিন আলো আর ল্যাম্পপোস্টের মৃত উজ্জ্বলতার মাঝে দাঁড়িয়ে আছে। তার পরনে কালো রঙের নিখুঁত স্লিম ফিট 3 পিস স্যুট, যার সাথে মিলিয়ে পড়া সাদা শার্টটি সহজেই দৃষ্টি কেড়ে নেয়। শার্টের হাতা কোনোই পর্যন্ত গোটানো, যেন কঠোর অথচ স্বতন্ত্র ব্যক্তিত্বের পরিচয় দেয়। তার ব্ল্যাক ব্লেজারটি কাঁধে হেলানো, এলোমেলো চুলগুলো কপালের উপর নেমে এসে তার চেহারায় এক রহস্যময় ছাপ ফুটিয়ে তুলেছে। 2 ঠোঁটের মাঝে জ্বলন্ত সিগারেট ধীরে ধীরে ছড়িয়ে দিচ্ছে ধোঁয়ার আবরণ, যা তাকে আরও কর্পূরময় করে তুলেছে। তার ডান কানে ঝুলে থাকা নাইফ আকৃতির রিংটি ল্যাম্পপোস্টের আলোতে ক্ষণে ক্ষণে ঝলমল করছে। তার ব্যক্তিত্বের প্রতিটি খুঁটিনাটি যার তার অনায়াসে নজর কাড়তে সক্ষম। উমার এখন একটি হাসপাতালের সামনে দাঁড়িয়ে। ভেতরে তার বডিগার্ডরা তটানির খোঁজে তৎপর, কিন্তু উমায়ের জানে এই হাসপাতালেও তাকে খুঁজে পাওয়া যাবে না। প্রায় 7 দিন ধরে পুরো শহরের সব বড় ছোট হাসপাতালে খুঁজে দেখেছে, কিন্তু তটানির কোনো খোঁজ বা সন্ধান মেলেনি। প্রতিটি হাসপাতালের সামনে গিয়ে দাঁড়ানো, প্রতিটি অচেনা মুখে তটানির চেহারা খুঁজে ফেরা, এসব যেন তার জীবনের এক অভিশপ্ত অধ্যায়ে পরিণত হয়েছে। হাসপাতালে প্রবেশদ্বারে সামনে দাঁড়িয়ে শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে উমায় নিজের ভেতরের দহন চেপে রাখার ব্যর্থ চেষ্টা করছে। তটিনী নিখোঁজ হওয়ার 7টি দিন উমায়ের কাছে 7টি বছরের সমান দীর্ঘ হয়ে উঠেছে। সে বিহীন প্রতিটি মুহূর্ত যেন একটি যুগের মতো ধীরলয়ে এগিয়ে চলছে। এই 7 দিনে সে নিজের ভেতরকার অস্থিরতাকে বারবার সংযত করার চেষ্টা করলেও তা যেন আগুনের শিখার মতো ছড়িয়ে পড়েছে। তটানির অনুপস্থিতি তাকে এমন এক ভয়ানক শূন্যতার মুখোমুখি করেছে যা তার জীবনের প্রতিটি কোণায় এক গভীর ছায়া ফেলেছে। তটানির বাসার চারপাশে উমায়ের বডিগার্ডরা সবসময় সতর্ক দৃষ্টি রেখে ঘুরে বেড়াচ্ছে। যদি তটানি বাসায় ফেরে তবে সঙ্গে সঙ্গে খবর পৌঁছে যাবে উমায়ের কাছে, কিন্তু দিন গড়িয়ে রাত হলেও তেমন কোনো খবর আসছে না। উমায়ের শুধু তটানির বাসায় নয়, সামিয়া আর দীপার পেছনেও লোক লাগিয়ে রেখেছে, কিন্তু তটানির কোনো হদিস পাওয়া যাচ্ছে না। তার মনে অগণিত প্রশ্ন ঘুরপাক খায়। তটানি কি জানে সে কতটা অস্থির, কতটা পুড়ছে তাকে খুঁজে পাওয়ার জন্য? কিন্তু তার ঝাঁসি মহিলা নিজের ইচ্ছেতেই তো চলে গিয়েছে। সে তো কঠিন এবং নির্ভীক। জানলেও কি তটানি এতে কিছু যায় আসে?
উমায়ের ভেবেছিল তার এই আবেগ হয়তো সাময়িক মোহ, কিন্তু দিন যতই এগিয়ে যাচ্ছে ততই সে বুঝতে পারছে এই অনুভূতিগুলো শুধু মোহ নয়, এটা গভীর এবং বেশি আবেগপূর্ণ, যা তার মনের গহীনে গভীর দাগ কেটেছে। তবুও তার মনে প্রশ্ন থেকেই যায়, এই অনুভূতিকে বোঝার জন্য কি সে দেরি করে ফেলেছে? তার এই আবেগের কি আদৌ কোনো মূল্য আছে তটিনীর কাছে? উমায়ের ট্রেজার সিগারেটটির শেষ টান দিয়ে ফেলে দিল। শূন্যতায় দাঁড়িয়ে ভাবতে থাকে, ওই আকাশের তারাগুলো মিটমিট করে জ্বললেও তার জীবনের আলোক শিখাটি যেন নিভে গেছে। এমন সময় ল্যাথ আর তার সঙ্গী বডিগার্ডরা ধীর পায়ে সামনে এসে দাঁড়ালো। উমায়ের এক ঝলক ল্যাথের মুখের দিকে তাকালো। তার সেই মাথা নত করে থাকা চুপসানো মুখ, ক্লান্তির রূপক যেন এক মুহূর্তে উমায়ের সব বুঝে গেল। তটানি তার নাগালের বাইরে। কেন কোনো শব্দ করলো না উমায়ের, শুধু নিজের গাড়ির দিকে এগিয়ে গেল। দরজা খুলে সোজা ভেতরে বসে পড়ল। ল্যাথ নিঃশব্দে চালকের আসনে বসে পড়ল। গাড়ির ইঞ্জিন চালু করলো। আজকাল উমায়েরকে সে গাড়ি চালাতে দেয় না। সে জানে এই দুশ্চিন্তা আর মনের ভার উমায়েরকে অমনোযোগী করে তুলেছে। সামান্য ভুলেও ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে। আর তাদের পিছে দুই গাড়িতে বডিগার্ডরা আসতে থাকলো। উমায়ের পুরোটা সময় নিস্তব্ধ। তার ভেতরটা বিষাদ আর বিতৃষ্ণায় ভরে আছে, যেন পৃথিবীর প্রতি কোনো আগ্রহ আর অবশিষ্ট নেই। এই যন্ত্রণার শিখায় পুড়তে পুড়তে সে নিজে যেন ভস্ম হয়ে যাচ্ছে। উমায়ের মনে মনে ভাবলো, যদি আগে জানতো এই ঝাঁসি মহিলার জন্য তাকে এমন দহন সইতে হবে, তাহলে সে প্রথম রাতেই তাকে শেষ করে দিত। আব্বু দাদুকে কায়সার মঞ্জিলে শিফট করেছেন। দাদু তোমার সাথে দেখা করতে চাচ্ছেন। ল্যাথ স্টিয়ারিং হুইল ঘোরাতে ঘোরাতে উমায়ের দিকে এক ঝলক তাকিয়ে কথাটা বলল। তার এমন কথায় উমায়ের গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে বলল, তাদের জানিয়ে দে একবারে বউ সাথে করে নিয়ে বাড়ি ফিরবো, তার আগে না। তাহলে গাড়ি কি এখন ক্লান্ডেস্টাইন হেভেনের দিকে নিয়ে যাব? হুম। এইটুকু কথোপকথন বলে তারা থেমে গেল। ল্যাথ চুপচাপ থাকলো। তার ঠোঁট কঠিন, চোখে অন্তত চিন্তার ছায়া। আর কোনো কথা না বলে সে গাড়িটি ক্ল্যান্ডেস্টাইন হ্যাভেনের দিকে নিয়ে চলল। তার সঙ্গে উমায়েরও নীরব। সে গাড়ির জানালার বাইরে তাকিয়ে থাকলো। ঠিক তখনই রাস্তার ধারে এক পুরনো দোকান থেকে ভেসে এলো এক সুর। সেই সুর যেন বাতাসের সঙ্গে মিশে উমায়ের কানে পৌঁছালো। এক অপার্থিব নরম সুরে গাওয়া গানটি ছিল যেন কোনো অনন্ত ব্যথার কাব্য। প্রেম যে বোবা, প্রেম যে কালা, তাই তো প্রেমের এত জ্বালা, হে জ্বালায় পরাণ কাঁদে রে। চলন্ত গাড়ির জন্য গানের সুর আস্তে আস্তে মিলে গেল। সুরের মাধুর্য আর কথার গভীরতা যেন উমায়ের হৃদয়ের সবটুকু স্পর্শ করে গেল। গানের প্রতিটি শব্দে লুকিয়ে ছিল যেন এক অব্যক্ত বেদনার কাহিনী। সে যেন অনুভব করলো এই গানের প্রতিটি সুর আর ছন্দ এক আকাশ নিঃশ্বাসের মতো তার চারিপাশে মিশে যাচ্ছে। সে চোখ বন্ধ করে বসে রইল। তার মনে হলো এই সুর আর কথার মধ্যে লুকিয়ে থাকা যন্ত্রণার সাথে তার নিজের অনুভূতিগুলো মিলেমিশে একাকার হয়ে গেছে। রুমটি যেন নীরবতার এক টুকরো ভাঙা স্বপ্ন। সেখানে একটি মেয়ে বসে আছে, মলিন মুখে, দৃষ্টি যেন শূন্যে হারিয়ে গেছে। চারিপাশে মৃদু আলো তার ক্লান্ত চোখে আরও বিষণ্ণতা যোগ করেছে। দেয়ালের ফাটলগুলো যেন তার মনে জমে থাকা বেদনার প্রতিচ্ছবি। ঠিক এমন সময় রুমের কাঠের দরজাটা হালকা শব্দ করে খুলে গেল। ভেতরে ঢুকলো এক বলিষ্ঠ যুবক, বয়স 28 কি 29 বছর হবে। তার ত্বক শ্যামবর্ণ, যেন সূর্য আর মাটির মিশ্রণে তৈরি। উচ্চতা 5 ফুট 10 কি 11 ইঞ্চি হবে। মাথার কালো ঢেউ খেলানো সিল্কি চুলগুলো মাত্র গোসল করার কারণে হালকা ভেজা। মুখের দাড়ি ক্লিন শেভ করা। সরু খাড়া নাক আর পাতলা ঠোঁট তার মুখে এক ধরনের দৃঢ়তা যোগ করেছে। গায়ে আছে অ্যাশ কালারের টি শার্ট, যা তার প্রশস্ত বুক আর শক্তিশালী কাঁধকে আরও স্পষ্ট করে তুলছে। নিচে পরা ট্রাউজার তার ব্যক্তিত্বে যুক্ত করেছে এক ধরনের অনাড়ম্বর শৈলী। তার হাতে একটি খাবারের থালার মধ্যে খাবারগুলো যত্ন করে সাজানো। সাদা ভাতের পাশে নরম আলু ভাজি, একটা মাংসের বাটি। যুবকটি ধীর পায়ে এগিয়ে এসে মেয়েটির পাশে বসে থাকা সোফার সামনে পাতানো সেন্টার টেবিলের ওপর থালাটি রাখল। তটানি এক ঝলক খাবার আর খাবারে দেওয়া মালিকের দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। তার এই আচরণে রিভাস চাপা দীর্ঘশ্বাস ফেলল। এই 1 সপ্তাহ পার হয়ে গেল, কিন্তু তটিনী এখনো নীরব। না তার সঙ্গে কোনো কথা বলেছে, না নিজের কোনো পরিচয় দিয়েছে। তটিনী 2 দিন অচেতন থাকার পর যখন সে প্রথমবার চোখ খুলল, রিভাস এবং তার বান্ধবী তটিনীর নাম জিজ্ঞাসা করেছিল, কিন্তু তটিনী কোনো উত্তর দেয়নি। তার চোখে ছিল নিঃশব্দ এক আতঙ্ক, আর সেই আতঙ্ক যেন তাদেরকে কেন্দ্র করেছিল। প্রথম দিকে তারা ভেবেছিল তাদের উপস্থিতি তার জন্য ভয়ের কারণ। এই ধারণার পেছনে যথেষ্ট যুক্তি ছিল। তটিনীর শরীর
শরীর জুড়ে ছিল অসংখ্য ক্ষতচিহ্ন এবং তার মুখে স্থায়ী হয়ে থাকা বিষণ্ণতা যেন আরও পরিষ্কার করেছিল সে কারো নিষ্ঠুরতার শিকার। তাদের মনে হয়েছিল সেই ভীতিকর অতীতই তাকে এখনও তাড়া করে বেড়াচ্ছে। রিভাস আর সানজি একই হাসপাতালে কাজ করে। প্রথমে তারা কেবল সহকর্মী ছিল, কিন্তু সময়ের সাথে তাদের বন্ধুত্ব গভীর হয়েছে। রিভাস নিজের কাজের চাপ থেকে মুক্তি পেতে কিছুদিনের জন্য তিরিমপুরে একটি কাল্পনিক স্থান ঘুরতে গিয়েছিল, কিন্তু এক গুরুত্বপূর্ণ হার্টের অপারেশনের ডাক আসায় তাকে দুদিন ধরেই ফিরে আসতে হয়। ফিরে আসার পথে কালবেদি আরেকটি কাল্পনিক স্থান নামে একটি নির্জন অঞ্চল পেরোচ্ছিল রিভাস। জায়গাটি ভয়ঙ্কর বলে খ্যাত, কারণ চারপাশে শুধু ঘন জঙ্গল আর জনমানব শূন্য পরিবেশ। সেখান দিয়ে গাড়ি চালিয়ে আসার সময় হঠাৎ জঙ্গলের ভেতর থেকে দৌড়ে মেয়েটি গাড়ির সামনে এসে পড়ে। জনমানবহীন আর চারপাশে জঙ্গল হওয়ার কারণে রিভাস তখন অনেক গতিতে গাড়ি চালাচ্ছিল, কিন্তু হঠাৎ মেয়েটার সামনে এসে পড়তেই সে গাড়ি ব্রেক করে, কিন্তু তবুও গাড়ির সাথে ধাক্কা লেগে যায়, যার দরুন মেয়েটি ছিটকে পড়ে। এটা দেখে তার মনে হয়েছিল মেয়েটি হয়তো আর বাঁচবে না, কিন্তু সে যখন দ্রুত গাড়ি থেকে নেমে পালস চেক করে দেখলো, তখন বুঝলো মেয়েটি বেঁচে আছে। মাথায় আঘাত লেগেছিল, কিন্তু বেশি খারাপ অবস্থাও না, আবার ভালোও বলা চলে না। তখন আর দেরি না করে সে মেয়েটিকে নিজের গাড়িতে তুলে নেয়, কিন্তু সে তখন এটা বুঝতে পারে না যে চারপাশে এত ঘন জঙ্গলের মধ্যে থেকে মেয়েটা আসলো কোথা থেকে। তার কেন জানি মনে হয়েছিল ঘন জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসা এই মেয়ের পেছনে নিশ্চয়ই কোনো গভীর রহস্য লুকিয়ে আছে, যার জন্য সে তার বাসায় নিয়ে আসে। মেয়েটি কোথা থেকে এলো সেই প্রশ্নগুলো রিভাসের মনে ঘুরছিল। নিজের বাসায় পৌঁছানোর আগে রিভাস সানজিকে ফোন করে সব জানালো এবং তাকে দ্রুত বাসায় আসতে বলল। এরপর থেকে তারা দুজনে মিলে তটিনীর পরিচয় আর তার অতীত জানতে চেষ্টায় লেগেছিল, তবে তটিনীর নীরবতা তাদের জন্য ধাঁধার মতো হয়ে রইল। তারা তো প্রথমে ভেবেই নিয়েছিল তটিনীর হয়তো বোবা আর এই অ্যাক্সিডেন্টের জন্য স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, তবে তাদের সেই ভুল 3 দিন পর ভাঙে। সানজি বিবাহিত হওয়ার জন্য এখানে 3 দিনের বেশি থাকতে পারেনি। এই 3 দিনে অনেক চেষ্টা শুধু তার মুখ থেকে নামটা বের করাতে পারেছে, তটিনী নাম। কিন্তু এইভাবে কয়দিন থাকা যায় শুধু নাম জেনে? রিভা সেই হাসপাতালে কাজ করে, সেখান থেকে তার বাসা অনেক দূরে, তাই সে হসপিটালে কাছের এক বাসা ভাড়ায় থাকে। কিন্তু একটা অবিবাহিত ছেলে আর এক যুবতী মেয়ে এইভাবে একই বাসায় থাকা দৃষ্টিকটু লাগে। আবার আগুন আর ঘি একসাথে থাকলে দহন হওয়ার সম্ভাবনা থাকে। সে আজ পণ করে এসেছে, আজ তার মুখ থেকে সব কিছু না শুনে রুম থেকে বের হবে না। সে তটানির পাশে সোফায় দূরত্ব রেখে বসলো, কিন্তু এতে তটানির মাঝে কোনো ভাবান্তর দেখা গেল না। সে একইভাবে নির্বিকার ভঙ্গিতে বসে আছে। রিভাস এটা দেখে ফোঁস করে একটা শ্বাস ফেলে গম্ভীর হয়ে বলল, খাবারটা খেয়ে নাও, তারপর আজ তোমার মুখ থেকে সব কিছু শুনতে চাই। আশা করি আজ আমি আমার সব প্রশ্নের উত্তর পাবো, তা না হলে আজ আমি অন্য কোনো ব্যবস্থা নেব। তার এমন কথায় তটানি কিছু না বলে চুপ করে বসে থাকলো। এটা দেখে রিভাস কিছুটা বিরক্ত হলো, কারণ সে এতদিন তাকে এই বিষয়ে তেমন কোনো চাপ দেয়নি, যদি তাতে বাজে কোনো প্রভাব পড়ে তাই। কিন্তু আজকে এতদিন পরও এমনভাবে চুপ করে থাকায় সে বিরক্ত হলো। কিন্তু তার এই বিরক্ত বেশিক্ষণ টিকলো না, কারণ ইতিমধ্যে তার শ্রবণেন্দ্রিয় রিনরিনিয়ে বলা মেয়েলি কণ্ঠের কথা প্রবেশ করেছে। আচ্ছা বলেন, কি জানতে চান? তটানির এমন কথায় রিভাস তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আজ এক কথায় কাজে লেগে গেল তো। ইস, এটা যদি আগে করতো। সে এবার কঠোর থেকে সহজ হয়ে আসলো। তারপর বলল, সারাদিন তো কিছু খাওনি, আগে খাবারটা খেয়ে নাও, তা না হলে দুর্বলতার জন্য কথা বলতে সমস্যা হতে পারে। এমনি তোমার হেলথ ঠিক নেই। তটানি আর কিছু না বলে খাবার খেতে শুরু করলো। এর মধ্যে রিভাস তাকে এক ঝলক দেখে নিল। মেয়েটার গায়ে সুতির 3 পিস জড়ানো। প্রথম দিন সানজির জামা কাপড় পরেছিল, তারপর সে আর সানজি মার্কেটে যেয়ে মেয়েদের প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে এসে দিয়েছিল। সে যেহেতু মেয়েদের কেনাকাটার বিষয়ে অবগত নেই, তাই সানজিকে সাথে করে নিয়ে গিয়েছিল। তটানির চুল পিঠ পর্যন্ত লম্বা, এবার তা ক্লিপ দিয়ে বাঁধা। তবু কিছু এলোমেলো চুল তার কপালের সামনে এসে পড়েছে, যা তাকে এক অনন্য সরল সৌন্দর্যে মোড়া করে রেখেছে। তার সরু খাড়া নাক, হালকা গোলাপি আভাযুক্ত ফোলা ঠোঁট এবং প্রকৃতির নিখুঁত হাতে আঁকা টানা ভ্রু। তবে রিভাসের নজর আটকে গেল অন্য এক জায়গায়। তটানির বাম ভ্রুর নিচে থাকা সূক্ষ্ম একটি তিল। সেই তিল যেন তার মাঝারি আকৃতির গভীর চোখজোড়ার সৌন্দর্যে আরেকটি মাত্রা যোগ করেছে। সব কিছু মিলে এক তীব্র আকর্ষণ সৃষ্টি করেছে। তটানি যেন প্রকৃতির হাতে আঁকা এক নিখুঁত শিল্পকর্ম, যা তার শরীরের প্রতিটি অংশে অদৃশ্য এক মোহ সঞ্চারিত করেছে। রিভাসের মনে হচ্ছে এটি কোনো আমোঘ শক্তি, যা তাকে স্বাভাবিকের চেয়ে বেশি কিছু অনুভব করাচ্ছে।
সে নিজের দৃষ্টি সরিয়ে নিতে চাইলেও হঠাৎই তার চোখ গেল তটানির গলার দিকে, যেখানে দুটি তিল সোজাসুজি স্ফূর্তির মতো ফুটে উঠেছে। তটানি যখন খাবারের দিকে ঝুঁকে গেল, তার গলা থেকে অল্প কিছু ওড়না সরে গিয়ে তিলগুলো দৃশ্যমান হয়ে উঠল। রিবা শুকনো ঢোক গলায় এক ঢোক গিলে নিল। হঠাৎ তার গলায় শুকিয়ে তৃষ্ণার্ত হয়ে পড়ল, কিন্তু সে নিজেও এমন হওয়ার কারণ বুঝতে পারছে না। এই মেয়েটিকে এতটা খুঁটিয়ে আগে কখনো দেখেনি, অথচ আজ তার চোখ যেন বারবার তাকে অনুসরণ করছে। প্রকৃতির অদৃশ্য এক শক্তি তাকে যেন মুগ্ধ করে ফেলেছে। তটানি খুবই অল্প খানিকটা খেয়েই থেমে গেল। তার মনের ভেতর এক অদ্ভুত অস্বস্তি হচ্ছে, বিশেষ করে অপরিচিত মানুষের সামনে খেতে তার অস্বস্তিকর একটা চাপ অনুভব হয়। এমনকি রিবাসের তীক্ষ্ণ দৃষ্টি, যা সে সরাসরি দেখেনি, তাও তার মধ্যে অস্বস্তির ঝড় বয়ে যাচ্ছিল। মেয়েদের এই অদ্ভুত অনুভূতি অনেক সময় অজান্তেই হয়ে থাকে। তারা জানে যদিও কেউ তার দিকে সরাসরি তাকাচ্ছে না, তবুও তাদের হৃদয় জানিয়ে দেয় কেউ তাদের দিকে নজর দিচ্ছে, যেন এক অদৃশ্য রশ্মি যা চোখের গতি আগেই পৌঁছে যায় অন্তরে। তটানির খাবার খাওয়া শেষে হতেই রিবাস নজর সরিয়ে নিল। তার এত বছর জীবনে কম মেয়ে দেখেনি। দু একটা তো কলেজ লাইফে মজা করে দুই একদিনের মতো প্রেমও করেছিল, কিন্তু সে কখনো এমনভাবে কোনো মেয়েকে দেখেছে বলে স্মরণ করতে পারল না। তটানি অস্বস্তি কাটাতে আস্তে আস্তে কয়েক মাসে ঘটে যাওয়া সব কাহিনী বলতে থাকলো। তার এতদিনে এদের বিষয়ে ভালোই ধারণা এসেছে, এরা মানুষ হিসেবে খারাপ না হলে তাকে অবশ্যই বাসায় নিয়ে এসে এত সেবা যত্ন করে ঠিক করতো না। তাকে ওই রাস্তায় ফেলে রেখে চলে আসতো। এর মধ্যে রিভাসেরও কোনো রকম খারাপ নজর বা আচরণ চোখে পড়েনি। তটানির বলা কথাগুলো রিভাসও এবার মনোযোগ দিয়ে সব কিছু শুনতে থাকলো। আর যত শুনতে থাকলো তত তার বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়তে থাকলো। তবে সে যখন জানতে পারলো তটানি বিবাহিত, তখন তার মুখটা চুপসে গেল। তবু সে ধৈর্য ধরে সব শুনতে থাকলো। উমায়ের শাওয়ার শেষ করে ওয়াশরুম থেকে অর্ধনগ্ন অবস্থায় তোয়ালে জড়িয়ে বের হলো। তটানির নিখোঁজের 10 দিন পেরিয়ে গিয়েছে, তবুও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সে চাপা এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে দেওয়ালের ঘড়িতে সময় দেখে নিল। রাত এখন প্রায় 12টা। তার শক্ত পেটানো শরীরটা সম্পূর্ণ দৃশ্যমান। উজ্জ্বল ফর্সা শরীরে পানির বিন্দু বিন্দু ফোঁটাগুলো মুক্তোর মতো চিকচিক করছে। মাথায় ভেজা বড় কালো সিল্কি চুলগুলো হাত দিয়ে এলোমেলো করে পানি ছড়ার চেষ্টা করল। এতে তার চুলগুলো এলোমেলো হয়ে ললাটের উপর ছড়িয়ে ভ্রু নিচ পর্যন্ত চলে আসলো। এতে যেন সে আরো আকর্ষণীয় হয়ে উঠেছে। সে কাবার্ডের কাছে যেতে যেতে কয়েক ঘন্টার আগে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করতে থাকলো। সে অফিসের কাজ শেষ করে তটানির খোঁজার জন্য গাড়ি নিয়ে রওনা হয়। তার সাথে তার বডিগার্ডরা অন্য গাড়িতে বসে আসছিল। কিছুক্ষণ পর হঠাৎ উমারের চোখে পড়ে যে দুটো গাড়ি তাদের পিছু নিচ্ছে। তার অভিজ্ঞতা সম্পন্ন মন দ্রুত বুঝে যায় তারা নজরদারির মধ্যে রয়েছে। এই বিষয়ে কে অবগত করলে সে জানায় সেও এই বিষয়টি লক্ষ্য করেছে। এতে উমায়ের বাঁকা হেসে বলে, গাড়ি ফাঁকা জায়গার দিকে নিয়ে চল। তার কথা মতো গাড়ি নির্জন জায়গার দিকে নিয়ে যেতে থাকে। তাদের গাড়ির গতি বাড়তে শুরু করতে পেছনের গাড়ি দুটো তীব্র গতিতে ধাওয়া করতে থাকে। কিছুক্ষণ পর নির্জন জায়গায় আসতে হঠাৎ সে গাড়ি থেকে গুলি ছুটতে শুরু করে। এতে উমায়ের বডিগার্ডগুলো পাল্টা এদেরকে অ্যাসল্ট রাইফেলের দিকে গুলি ছুটতে শুরু করে। তারা সেখানে গাড়ি থামিয়ে দেয়। এতে সেই গাড়ি দুটো থেমে কালো মুখোশধারী কয়েকজন বেরিয়ে আসে। তারা অস্ত্র হাতে নিয়ে হামলা শুরু করে উমায়ের গাড়ির দিকে। আক্রমণধারীদের পরিচয় জানা সম্ভব হয়নি, তবে তাদের আক্রমণের পরিকল্পনা অত্যন্ত সুসংগঠিত ছিল। উমায়ের এবং তার সঙ্গীরা আত্মরক্ষার চেষ্টা করে। তার দলের বডিগার্ডরা এবং তাদের লড়াইয়ের দক্ষতা সত্ত্বেও আক্রমণকারীরা সংখ্যায় বেশি এবং কৌশলে এগিয়ে ছিল। কিন্তু তাদের বুদ্ধিমাত্রা আর সাহসের কাছে টিকতে না পেরে যারা জীবিত ছিল তারা দ্রুত গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে চায়। কিন্তু উমায়ের এবং রিভলভার দিয়ে তাদের সেখানে মৃত্যু নিশ্চিত করে। কিন্তু এই কালো মুখোশধারী লোকগুলোর মৃতদেহ থেকে কোনো ধরনের ক্লু পাওয়া যায়নি। স্পষ্ট হয়ে যায় এর পেছনের আসল আক্রমণকারী অত্যন্ত চালাক এবং সাবধানে কাজ করে। উমায়ের মনে তখন একটাই প্রশ্ন, আসলে কে বা কারা এই আক্রমণের পেছনে আছে। উমায়ের কাবার্ডের সামনে এসে দাঁড়ায় পরার জন্য ট্রাউজার আর টি শার্ট বের করতে। আগে কাবার্ড খুলতে মেয়েলি সেই সুঘ্রাণ নাকে এসে লাগতে তা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। ইদানিং এই ঘ্রাণটা আর পাওয়া যাচ্ছে না। আগে যখন বিছানায় ঘুমাতে যেত তখনও পেত। বালিশ, বিছানার চাদর, ব্ল্যাঙ্কেট, এই রুমের চারদিকে তার ঘ্রাণের মাঝে অস্তিত্ব খুঁজে পেত। কিন্তু যত দিন যাচ্ছে ততই যেন সব মিলিয়ে যাচ্ছে। সে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে একটি টি শার্ট আর ট্রাউজার বের করে পরে নিল। বর্তমানে দীর্ঘ নিঃশ্বাস তার সঙ্গী হয়েছে। সে মনে মনে উচ্চারণ করল, সে আমার বাসান ঝাঁসি মহিলা।
সময় যেন নদীর স্রোত, নিরন্তর বহমান, কোনো বাঁধ তাকে থামাতে পারে না। ঠিক সেভাবেই উমাইরের জীবন থেমে নেই। তটিনী চলে যাওয়ার পর থেকে তার প্রতিটি দিন যেন এক অনন্ত যন্ত্রণা। তটিনী পালিয়ে যাওয়ার পর 15 দিন পার হয়ে গিয়েছে। এই 15 দিন উমাইর এমন কোনো জায়গা বাদ রাখেনি যেখানে তটিনীকে পাওয়া যেতে পারে। প্রত্যেকটি রাস্তা, প্রত্যেকটি শহর, প্রত্যেকটি সম্ভাব্য স্থান যে চষে বেরিয়েছে, কিন্তু কোনো সন্ধান মেলেনি। হতাশা যেন তার ছায়াসঙ্গী হয়ে দাঁড়িয়েছে।